ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরুটা ফুটবল দিয়েই করি, কারণ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু। 8 বছর পর আবারও বাংলাদেশে বসতে যাচ্ছে এশিয়ার আঞ্চলিক পর্যায়ের এই টুর্নামেন্ট। জমকালো আয়োজনে ঢাকার একটি 5 তারকা হোটেলে উন্মোচন হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের নতুন লোগো। 1 আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক ড্র। লোগোতে বাংলাদেশের ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রাখা হয়েছে লাল সবুজের আধিক্য। টাইটেল স্পন্সর হিসেবে থাকছে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো। সব মিলিয়ে জমজমাট এক টুর্নামেন্টের আশা সাফ সাধারণ সম্পাদকের। গেল বছর বাংলাদেশের ফুটবলের উন্মাদনা দেখেছি। মাঠে দর্শক ফিরেছে চোখে পড়ার মতো। তাই আয়োজক হিসেবে সবার আগে বাংলাদেশই আমাদের বিবেচনায় ছিল। আশা করি সাফেও এমন আকর্ষণ থাকবে। বিশ্বকাপ শেষ হলেও বাংলাদেশের বিশ্বকাপ কিন্তু শুরু হচ্ছে আসলে এই নভেম্বরে, কারণ এই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বই বাংলাদেশের জন্য ফুটবল বিশ্বকাপ। তবে ক্রিকেটেও তাকাতে হবে, কারণ অস্ট্রেলিয়া সিরিজ সামনে বাংলাদেশের, এবং সেখানে ইনজুরিতে 6 থেকে 8 সপ্তাহের জন্য ছিটকে গেছেন নাহিদ রানা। খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার মাটিতে তার এই টেস্ট সিরিজে। চোটের কারণে প্রথম টেস্টের স্কোয়াডে থাকবেন না আরেক পেসার শরীফুল ইসলাম। ফিট থাকা সাপেক্ষে বিবেচনা করা হবে দ্বিতীয় টেস্টে। এদিকে ফিটনেস ইস্যুতে প্রথম টেস্টে থাকছেন না লিটন দাসও। চলতি সপ্তাহের শেষেই টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে বাংলাদেশ দল। তবে সেই সিরিজে দলের সঙ্গী হচ্ছেন না টাইগার স্পিড স্টার নাহিদ রানা। সাইড স্ট্রেনের ইনজুরিতে এই পেস সেন্সেশনের সার্ভিস মিলবে না শক্তিশালী অজিদের বিপক্ষে। শনিবার বিসিবিতে জমা পড়েছে মেডিকেল রিপোর্ট, যেখানে বলা হয়েছে 6 থেকে 8 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে। গ্রেড 2 এর ইনজুরিতে ভুগছেন নাহিদ রানা। এদিকে জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া আরেক পেসার শরীফুল ইসলামের সার্ভিস পাওয়া নিয়েও আছে শঙ্কা। নিশ্চিতভাবেই প্রথম টেস্টে খেলছেন না, তবে ফিট থাকা সাপেক্ষে দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। চোটে জর্জরিত টাইগার শিবিরে আরেক শঙ্কার নাম লিটন দাস। ঘরের মাঠে অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় পেশির চোটে পড়েন জাতীয় দলের টি-20 অধিনায়ক। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টেও থাকছেন না লিটন। সপ্তাহখানেকের মধ্যেই চোট থেকে সেরে উঠবেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিট থাকা সাপেক্ষে তাকে দেখা যেতে পারে দ্বিতীয় টেস্টের দলে। শনিবার সকালে হোম অফ ক্রিকেটে ফিটনেস ক্যাম্পে অংশ নেন নাজমুল শান্ত, মমিনুল হকরা। চোটের মিছিলে থাকা টাইগার স্কোয়াড গড়াই যেন এখন বড় চ্যালেঞ্জ নির্বাচকদের সামনে। সব ঠিক থাকলে রোববার ঘোষণা হতে পারে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। কিন্তু আসলে এটা কি দুর্ভাগ্য নাকি কোনো পরিকল্পনার কুফল বলা যেতে পারে? অর্থাৎ রানা যে থাকতে পারছেন না, টানা ম্যাচ খেলানোর খেসারতি দিতে হচ্ছে বাংলাদেশ দল ম্যানেজমেন্টকে। ক্যারিয়ারের শুরুতে একই ধরনের সমস্যার মধ্য দিয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজাও। একজন এক্সপ্রেস ফাস্ট বোলার পেলে কি হয়, বাংলাদেশ দল ম্যানেজমেন্টের সেই চিন্তাই তখন ছিল না। ঠিকঠাক যত্ন নেওয়ার বদলে তার থেকে পুরোটা শুষে নেওয়া হয়। ঠিক যেভাবে সোনার ডিম পাড়া হাঁসের পেট থেকে সব ডিম একবারে বের করে আনার চেষ্টা করা হয়েছিল, নাহিদ রানার বেলায়ও কি একই গল্প? ক্যারিয়ারের অনেকটা সময়ই পায়ের সাথে মাশরাফি বিন মুর্তজার যুদ্ধ করতে হয়েছে। সেই যুদ্ধে জয়ী যোদ্ধার নাম মাশরাফিই ছিল। 2 হাঁটু বারবার বেইমানি করেছে, মাশরাফি হাল ছাড়েননি। ইনজুরিকে চ্যালেঞ্জ জানিয়ে বারবার উঠে দাঁড়িয়েছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা গোটা প্রজন্মকে ভালোবাসার প্রিয় ম্যাচ স্বপ্ন বুনতে শিখিয়েছিলেন। তবে আলোচনাও আছে, ক্যারিয়ারের শুরুতে সঠিক যত্ন পেলে এতবার ইনজুরির সঙ্গে দেশের সর্বকালের সেরা অধিনায়কের সংসারই করতে হতো না। 2001 সাল কোনো প্রথম শ্রেণীর ম্যাচ না খেলেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির আবির্ভাব। নভেম্বরের সেই ম্যাচে 32 ওভার বল করে 4 উইকেট নিয়েছিলেন ম্যাশ। ডিসেম্বরে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন 27 ওভার, দ্বিতীয় টেস্টে 16। এর আগে ট্যুর ম্যাচে করেছিলেন 11 ওভার বোলিং। ধারণা করা হয় অত ধকল মাশরাফির বছর 17-র শরীর নিতে পারেনি। পরবর্তীতে তা দীর্ঘমেয়াদী ইনজুরির কারণ হয়।
তখন পর্যন্ত মাশরাফি ছিলেন বাংলাদেশের ফাস্টেস্ট বোলার। একজন এক্সপ্রেস ফাস্ট বোলার পেলে কি হয়, বাংলাদেশ দল ম্যানেজমেন্টের সেই চিন্তাই তখন ছিল না। ঠিকঠাক যত্ন নেয়ার বদলে তার থেকে পুরোটা শুষে নেওয়া হয়, ঠিক যেভাবে সোনার ডিম পাড়া হাঁসের পেট থেকে সব ডিম একবারে বের করে আনার চেষ্টা করা হয়েছিল। নাহিদ রানার বেলায়ও কি একই গল্প? রানার মতো এত গতিতে বল করা পেসার বাংলাদেশে কখনো আসেনি। শুধু তাই না, রানার মতো নিয়মিত ঘন্টায় 150 কিলোমিটারেরও বেশি গতিতে বল করতে পারা বোলার পুরো দুনিয়ায় কম। সেজন্যই কিনা প্রায় সব পরিস্থিতিতেই রানার উপর ভরসা রাখছে জাতীয় দল ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টে করেছেন 62 ওভার, নিজের খেলা শেষ 10 ওয়ানডেতে করেছেন 96 ওভার, 4 টি-20তে প্রায় 12 ওভার, সাথে পিএসএল তো আছেই, সেটাও সবশেষ 4-5 মাসে। সবশেষ 4-5 মাসে এমন ধকলি গেছে নাহিদ রানার উপর থেকে। বাংলাদেশের টানা 4টা ওয়ানডে সিরিজ জয়ের কারণ ছিলেন রানা। সেই রানাকে এরপর জিম্বাবুয়েতে পাঠানো হলো, খেললেন ওয়ানডে টি-20 2টা সিরিজেই। সেখান থেকে ইনজুর্ড হয়ে ফেরত এলেন রানা। 2 মাসের জন্য থাকতে হবে মাঠের বাইরে, মিস করবেন অস্ট্রেলিয়া সিরিজও। ফাস্ট বোলারদের কিভাবে যত্ন নিতে হয়, টাইগার টিম ম্যানেজমেন্ট কি তবে সেটাই বুঝতে ভুল করেছিল? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারের বিশ্বকাপেই হয়তো শেষ হলো মেসি আর নেইমারের অধ্যায়। 2 পোস্টার বয়কে ছাড়া আর্জেন্টিনা আর ব্রাজিলের 2030 বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড গঠনের লড়াইয়ে কারা বিবেচনায় থাকতে পারেন? মেসির জায়গা কে নেবে, পাজ নাকি এচেভেরি? মাস্তানতুয়ানো, গার্নাচো ফিরবেন স্কোয়াডে? 2 পর্বের ধারাবাহিকের 2য় পর্বে আজ দেখুন আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড বিশ্লেষণ। 2030 বিশ্বকাপে মেসির বয়স হবে 43। যুক্তি বলে তিনি থাকবেন না, কিন্তু মেসির ক্ষেত্রে যুক্তি অনেক আগেই কাজ করা বন্ধ করে দিয়েছে। বলা হয়েছিল বার্সেলোনা ছাড়লেন তো মেসি শেষ, কিন্তু তিনি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন 2022। বলা হয়েছিল মিয়ামিতে গেলেন, এবারই সব শেষ, কিন্তু বিশ্বকাপে 8 গোল আর 4 অ্যাসিস্ট করলেন মেসি। তবে এটাও সত্য, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের জন্য মেসিকে ছাড়া দল গোছানোর কাজ করার সময় চলে এসেছে। যুক্তির খাতিরে ধরেই নেই মেসি আর খেলছেন না পরের বিশ্বকাপ। সেক্ষেত্রে কেমন হবে আর্জেন্টিনার দল? মেসি পরবর্তী যুগে আক্রমণে দলের কাণ্ডারি হবেন হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেস। দুজনই পরীক্ষিত, সন্দেহের অবকাশ নেই। নাম্বার 10 রোলে তখন হয়তো দলের প্রথম পছন্দ হবেন নিকো পাস। ইতালিয়ান লিগে গত মৌসুমে কোমর হয়ে 13 গোল আর 8 অ্যাসিস্ট করেছিলেন পাস। পাজের ব্যাকআপ ক্লাউদিও এচেভেরি। 10 রোলে ক্লোজ কন্ট্রোল ও মাঝমাঠ দিয়ে আক্রমণ করতে দারুণ দক্ষ এই ফুটবলার। বিশ্বকাপ স্কোয়াডে থাকা থিয়াগো আলমাদা আর গুলেরমো সিমিওনের ভূমিকাও বাড়বে নিশ্চিত। সেই সাথে রিয়াল মাদ্রিদে খেলা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, রোমার মাতিয়াস সৌলে, অ্যাস্টন ভিলার আলেহান্দ্রো গার্নাচো স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন। পাশাপাশি যুব দলের লুকাস প্রেস্তিয়ানি, হের ক্যারিজো, আলেহো সার্কোর মতো আরও অনেক প্রতিভাবান ফুটবলার আছে। মিডফিল্ডেও রদবদল হবার কথা। লিয়ান্দ্রো পারাদেস ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ছাড়ার। 30 বিশ্বকাপে ডিপলের বয়স হবে 36। পরের বিশ্বকাপে আর্জেন্টিনার মাঝমাঠের কাণ্ডারি তাই এনজো ফার্নান্দেস আর ম্যাকআলিস্টার। পারাদেসের খালি জায়গা নিতে পারেন এক্সেকুয়েল প্লাসিওস। তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত কোমোতে খেলা ম্যাক্সিমো পেরোনে। 23 বছর বয়সী এই হোল্ডিং মিডফিল্ডার গত মৌসুমে সিরিয়াতে 41 ম্যাচ খেলে 3 গোল আর 4 অ্যাসিস্ট করেছেন। সেই সাথে 26 বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলা 22 বছর বয়সী ভ্যালেন্তিন বার্কো হতে পারে গুরুত্বপূর্ণ স্কোয়াড মেম্বার। ডিফেন্সে হবে বড় রদবদল। অবসরের ঘোষণা দিয়েছেন ওতামেন্দি। লেফট ব্যাক নিকোলাস তেগলিওফিয়াকো হয়তো খেলে ফেলেছেন শেষ বিশ্বকাপ। তাই তো লেফট ব্যাক পুল ঢেলে সাজাতে হবে। ফাকিন্দু মেদিনা এই ভূমিকায় ভালো করেছেন বিশ্বকাপে। সেই সাথে আর্জেন্টিনার অলিম্পিক দলে দুর্দান্ত পারফর্ম করা জুলিও সোলেস আসতে পারেন বিবেচনায়। আর্জেন্তিনোস জুনিয়র্সের রোমান ভোগো নজর কাটছে ক্রমশই। রাইট ব্যাকে মলিনা আরও একটি বিশ্বকাপ খেলতেই পারেন। তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন ভিয়ারিয়ালে খেলা ওয়ান ফয়েত। সেই সাথে পালমেইরাসে খেলা তরুণ অগাস্টিন জিয়ায় দারুণ প্রতিভাবান। সেন্টার ডিফেন্সে লিসান্দ্রো মার্টিনেস আর রোমেরো জুটি অব্যাহত থাকার কথা। তাদের বিকল্প হিসেবে সেনেসিতো আছেনই। তবে ওটামেন্ডির জায়গায় স্কোয়াডে আসতে পারেন মার্সেইতে খেলা লিয়ান্দ্রো বালের্তি।
2030 সালে এমি মার্টিনেজের বয়স হবে 37, ফিট থাকলে দিবু হতে পারেন প্রথম গোলরক্ষক। তবে আর্জেন্টাইন মিডিয়া বলছে রিভার প্লেটে খেলা 21 বছর বয়সী 6 ফিট 3 উচ্চতার সান্তিয়াগো বেলত্রান নাকি চ্যালেঞ্জ জানাবে বাজ পাখিকে। সেই সাথে অ্যাথলেটিকোতে খেলা ওয়ান নুসো আছেন ব্যাকআপ গোলরক্ষক হিসেবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোচ স্কালোনি চুক্তি নবায়ন করছেন কিনা। স্কালোনি থেকে গেলে আর্জেন্টিনার জন্য দল গোছানোর কাজটা সহজ হবে অনেকটাই, হলফ করে বলাই যায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের পর মেসিদের ড্রেসিং রুম নিয়ে নেট দুনিয়ায় ষড়যন্ত্রের যে গুঞ্জন চলছিল সেই সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন লিসান্দ্রো পারেদেস। স্পেন ফাইনালে সেরা ছিল, ওদেরকেই যোগ্য বিজয়ী বলে দাবি করেছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। তবে ফাইনাল হারের কষ্ট অনেকদিন পোড়াবে বলেও জানান পারেদেস। বিশ্বকাপ শেষ, কিন্তু থামছে না বিতর্ক। ফাইনালের পর লিওনেল মেসির এক রহস্যময় ভিডিও ঘিরে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। আর সেই আগুনে এবার জল ঢেলে দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিসান্দ্রো পারেদেস। ম্যাচের আগে মেসি সতীর্থদের বলেছিলেন, যা ঘটেছে ভুলে যাও। পাশাপাশি লিসান্দ্রো মার্তিনেজের চোট নিয়ে মাঠ ছাড়া কিংবা এনজো ফার্নান্দেজের লাল কার্ড দেখার দৃশ্য দেখেই নেটিজেনদের একাংশের দাবি ড্রেসিং রুমে নিশ্চয়ই কোনো ঘাপলা ছিল। কিন্তু এসব ফালতু গুঞ্জনে কান দিতে নারাজ খোদ পারেদেস। ফাইনালে স্পেন আমাদের চেয়ে সেরা ছিল, তারাই বিশ্বকাপের ন্যায্য বিজয়ী। যা ছড়াচ্ছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যা শুনেছি তাতে তো আমার পাগল হয়ে যাওয়ার অবস্থা। টুর্নামেন্টের আগে, চলাকালীন এবং পরে যা কিছু বলা হয়েছে এসব নিয়ে কথা বলতে চাই না। তবে আমরা একটি দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছি। ফাইনালের হারের কষ্ট তাদের অনেক দিন পোড়াবে বলেও জানান পারেদেস। পাশাপাশি জাতীয় দলে তার নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চিত এই আর্জেন্টাইন মিডফিল্ডার। আমরা অনেক কিছু অর্জন করলেও ফাইনাল হারের কষ্ট অনেক দিন পোড়াবে, কারণ আমরা আবারও খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তবে আমাদের এটি উপভোগ করা উচিত। খেলা চালিয়ে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্তটি অনেকের জন্যই কঠিন হবে। সুন্দর, অসাধারণ এক পথ চলা ছিল। ষড়যন্ত্রের ধোঁয়া কেটে যাক বা থাকুক, পারেদেস বুঝিয়ে দিলেন মাঠের লড়াইটাই আসল। আর সেই হারের রেশ কাটিয়ে আলবিসেলেস্তাদের আবারও ফিরে আসার প্রত্যাশায় ফুটবল প্রেমীরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। নতুন ক্লাবে যোগ দিয়েছেন দেশের প্রথম বিশ্বকাপ অভিযানে গিয়ে এই অবিশ্বাস্য পারফরমেন্সে তাক লাগিয়ে দেয়া কেপ ভার্দে গোলরক্ষক ভর্জিনিয়া। চিলির ক্লাব কোলোর সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন 40 বছর বয়সী এই গোলরক্ষক। ক্লাবটির প্রেসিডেন্ট আনিবাল মোসা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। ভক্তদের সেলফির আবদার মেটাচ্ছেন ভর্জিনিয়া। ছিলেন অখ্যাত এক ফুটবলার। 2026 বিশ্বকাপ শেষে সেই ভর্জিনিয়াই এখন বিখ্যাত। বিশ্বকাপ শুরুর আগে কেপ ভার্দে গোলকিপারের ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল 50,000-এরও কম। একের পর এক পারফরমেন্সে হুর হুর করে সোশ্যাল মিডিয়ার অনুসারী সংখ্যাও বেড়েছে। এক ইনস্টাগ্রামেই ভর্জিনিয়ার ফলোয়ার 28 মিলিয়নেরও বেশি। একটা বিশ্বকাপ আসলে কি পারে, তাই না? বিশ্বকাপ আসলে কি না পারে। প্রতিটা বিশ্বকাপ শেষেই অনেক ফুটবলারকে নতুন করে চেনে দুনিয়া। তেমনি একজন ভর্জিনিয়া বিশ্বকাপে গিয়েছিলেন ফ্রি এজেন্ট হয়ে, ওয়ার্ল্ড কাপ শেষে উঠছেন নতুন ক্লাবের বাসে। দেশের জার্সিতে অসাধারণত্ব ভর্জিনিয়াকে এনে দিয়েছেন নতুন কন্ট্রাক্ট। নতুন ক্লাবে যোগ দিয়েছেন ভর্জিনিয়া। চিলির বিখ্যাত ক্লাব কোলোর সঙ্গে চুক্তি করেছেন কেপ ভার্দে কিপার, যা নিশ্চিত করেছেন ক্লাবটার প্রেসিডেন্ট আনিবাল মোসা। ট্রান্সফার মার্কেটের হিসেবে বিশ্বকাপের আগে ভর্জিনিয়ার মূল্য ছিল মাত্র $58,000। 10 গুণ বেড়ে এখন তার দাম প্রায় $5,81,000। যদিও চিলির ক্লাবটাতে ফ্রি এজেন্ট হিসেবেই যোগ দিচ্ছেন। আগেই বলা হয়েছে 40 বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় স্তরের ক্লাব শাভেজকে বিদায় জানিয়েছিলেন। মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আলোচনাও শোনা গিয়েছিল এক সময়। যে গুঞ্জনের ডালপালা আরও ছড়িয়ে যায় যখন শোনা যায় ভর্জিনিয়ার পরিবারের 4 সদস্যকে বিশ্বকাপ ফাইনালের টিকিট উপহার দিয়েছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। বিশ্বকাপ অভিষেকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে কোনো গোল হজম করেননি ভর্জিনিয়া। এমনকি রাউন্ড অফ 32-এ বিদায় নিলেও এক ম্যাচেও 90 মিনিটে হারেনি কেপ ভার্দে। এই মহাকাব্যিক যাত্রার নেপথ্যে ছিলেন ভর্জিনিয়া। 4 ম্যাচে 18টা সেভ করেন, যার মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে 8টা আর স্পেনের বিপক্ষে 7টা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।
বিশ্বকাপ শেষ হলেও সেরা গোলের লড়াই এখনো চলছে। টুর্নামেন্টের গোল অফ দ্য টুর্নামেন্ট নির্বাচনের জন্য সেরা 12টি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। বিজয়ী নির্ধারণ করবেন বিশ্বজুড়ে ফুটবল সমর্থকেরাই। এই তালিকায় জায়গা পেয়েছে আর্জেন্টিনার 2টি গোল, আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে বক্সের বাইরে থেকে লিওনেল মেসির দুর্দান্ত ফিনিশ এবং সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের ম্যাচ জয়ী বাঁকানো শট। এছাড়া মনোনয়ন পেয়েছে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও কেপ ভার্দে সিডনি লোপেজ কাব্রালের গোলও। আগামী 27 জুলাই পর্যন্ত ফিফার ভোটে অংশ নিয়ে সমর্থকরাই বেছে নেবেন 2026 বিশ্বকাপের সেরা গোল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোয়ারের অভিযোগ খারিজ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি। ফেয়ার স্কোয়ারের অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আইওসির নীতিমালা লঙ্ঘন করেছেন ইনফান্তিনো। তবে অভিযোগ পর্যালোচনা শেষে আইওসির এথিক্স কমিশন জানিয়েছে ফিফা স্বাধীন আন্তর্জাতিক ফেডারেশন হওয়ায় বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে। বিশ্বকাপ চলাকালে ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠতা এবং ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহার নিয়েও কয়েকবার বিতর্ক তৈরি হয়। রদ্রির রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জল্পনা এখন অনেকটাই বাস্তবের পথে। স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে ব্যক্তিগত শর্তে এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছে মাদ্রিদ। বিভিন্ন গণমাধ্যমের দাবি, রিয়ালের জার্সি গায়ে চাপানোর সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। এখন বাকি শুধু দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে চূড়ান্ত সমঝোতা। নির্ভরযোগ্য সাংবাদিক মাত্তেও মোরের তথ্য অনুযায়ী রদ্রির পক্ষ থেকে আর কোনো বাধা নেই। ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ ট্রান্সফার ফিতে একমত হলেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ফলে গ্রীষ্মের দলবদলের এই চুক্তি হতে আর মাত্র এক ধাপ বাকি। ইয়ান দিওমান্দেকে দলে ভেড়াতে 100 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েও ব্যর্থ রিয়াল মাদ্রিদ। আরবি লাইপজিগের দাবি 130 মিলিয়ন ইউরো। এর আগে লিভারপুলের 100 মিলিয়নের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল জার্মান ক্লাবটি। তবে স্কাই স্পোর্টসের তথ্য মতে মাদ্রিদে যোগ দিতে আগ্রহ দেখিয়েছেন আইভোরিয়ান উইঙ্গার। এর মধ্যে ব্যক্তিগত চুক্তির শর্ত নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে দুই পক্ষের। শীঘ্রই নতুন প্রস্তাব দিতে প্রস্তুত মাদ্রিদ। গত মৌসুমে বুন্দেসলিগায় 13 গোল করার পাশাপাশি বিশ্বকাপেও দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন 19 বছর বয়সী উইঙ্গার। জোসে মরিনহোর আক্রমণ ভাগের নতুন মুখ হতে পারেন তিনি। পেপ গার্দিওলার প্রস্তাব ফেরানোর পর অবশেষে ইতালির নতুন জাতীয় দল কোচ হিসেবে 4 বছরের চুক্তিতে দায়িত্ব নিতে যাচ্ছেন কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলো। জেন্নারো গাত্তুসো পদত্যাগের পর থেকেই কোচ খোঁজার মিশনে নামে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গার্দিওলা ও কার্লো অ্যানচেলোত্তির সঙ্গে যোগাযোগ করা হলেও শেষ পর্যন্ত পিরলোর কাঁধেই ভরসা রাখছে এফআইজিসি। ইতালির ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত পিরলো বিশ্বকাপ জেতেন 2006 সালে। ক্লাব ফুটবলে ইন্টার মিলান, এসি মিলান ও ইউভেন্টাসের হয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। দুবাই ইউনাইটেডের দায়িত্ব ছেড়ে এবার ইতালির কঠিন সংকট কাটিয়ে সাফল্যের ধারায় ফেরাতে দৃঢ় প্রত্যয়ী তিনি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে স্পেনের কাছে হেরে বিদায়ের পর নতুন কোচ পেল বেলজিয়াম। রেড ডেভিলসদের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ডাচ ফুটবলের অভিজ্ঞ কোচ মার্ক ভ্যান বোমেল। 2028 ইউরো পর্যন্ত চুক্তিবদ্ধ 49 বছর বয়সী এই কোচ এর আগে অ্যান্টওয়ার্পকে ঐতিহাসিক ট্রেবল উপহার দিয়েছিল। খেলোয়াড়ি জীবনেও তিনি ছিলেন শীর্ষ পর্যায়ের তারকা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান ও পিএসভির হয়ে মাঠ কাঁপানো এই মিডফিল্ডার ডাচ জাতীয় দলের হয়ে 79টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। 2010 ফিফা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেন বোমেল। আগামী 15 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ডাগআউটের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সঙ্গে থাকছেন 3 অভিজ্ঞ সহকারী কোচ। ভারত সফরে আসতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী কলকাতায় একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে ভারতীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের ব্যাপক উন্মাদনাই এই আগ্রহের অন্যতম কারণ বলে জানা গেছে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি ম্যাচ খেলার পর তৃতীয় প্রীতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে ভারত। বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারের নাম আলোচনায় থাকলেও বর্তমানে ভারতের সঙ্গে আলোচনা আগাচ্ছে। কলকাতায় ম্যাচটি হলে 1977 সালে পেলের ঐতিহাসিক সফরের পর আবারও বড় আন্তর্জাতিক ফুটবল আয়োজনের সাক্ষী হতে পারে শহরটি। বিশ্বকাপ ফাইনালে পরা পোশাকের দামে লিওনেল মেসিকেও ছাড়িয়ে গেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তারকা জিমিন। ক্রিস্টিজ, ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ আয়োজনে 1 গোল দাতব্য নিলামে জিমিনের পোশাকের সর্বোচ্চ বিড উঠেছে $15,000। অন্যদিকে মেসি স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সির বর্তমান বিড $6,000 থেকে $6,500 মধ্যে। নিলামে রয়েছে বিশ্বকাপের প্রথম ফাইনাল হাফ টাইম শোতে ব্যবহৃত 40টির বেশি স্মারক। এর মধ্যে বিটিএস সদস্যদের পোশাক, ম্যাডোনার গ্লাভস, শাকিরার পারফরমেন্সের পোশাক এবং ফাইনালের অফিসিয়াল ম্যাচ বলও রয়েছে। আগামী 29 জুলাই পর্যন্ত চলবে এই নিলাম। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।